ফুটবলের ক্যালেন্ডারে এমন কিছু দিন আসে যেগুলো শুধু একটি ম্যাচের গল্প বলে না, লিখে যায় পুরো একটি যুগের গল্প। আজ তেমনই একদিন। আজ জন্মদিন সেই জাদুকরের, যার বাম পায়ের ছোঁয়ায় কোটি মানুষের শৈশব, কৈশোর আর স্বপ্ন রঙিন হয়েছে। আজ লিওনেল মেসির জন্মদিন। এদিকে গতরাতে বিশ্ব দেখেছে আরেক মহাকাব্যের নতুন অধ্যায়। সময়কে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়া ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ফিরেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বয়স শুধু সংখ্যা, এই কথাটার জীবন্ত প্রমাণ হয়ে তিনি লিখেছেন নিজের প্রত্যাবর্তনের আরও একটি স্মরণীয় গল্প। আর আজ ঠিক ভোরেই শোয়েব, ফুটবলের যে ছন্দ, শৈল্পিক যে রূপ, যেই ব্রাজিলের খেলা, সেই সুপারস্টার নেইমারের মাঠে প্রত্যাবর্তনের রূপ আমরা দেখব। সেই ম্যাচটির জন্য অপেক্ষা করছে ব্রাজিল সমর্থকরা। আবার কি দেখা যাবে সেই ছন্দ, সেই ড্রিবল, সেই হাসি, সেই সাম্বা ফুটবলের উচ্ছ্বাস? একদিকে মেসির জন্মদিন, অন্যদিকে রোনালদোর প্রত্যাবর্তনের আবেগ আর নেইমারকে ঘিরে নতুন আশার প্রহর। ফুটবলের তিন মহা তারকাকে ঘিরে আজ যেন একটা বিশেষ দিন। এবং আজও থাকছে ম্যাচ বিশ্লেষণ, মাঠের উত্তাপ, পরিসংখ্যানের ভাষা আর বিশেষজ্ঞদের চোখে দিনের সবচেয়ে বড় সব আলোচনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আইগাজ ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইশরাত জাহান এবং আমি রেদওয়ান শিয়াব। এবং আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি, আগামীর সময়ে পত্রিকা সম্পাদক এবং লেখক এবং সাংবাদিক মোস্তফা মামুন। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আপনাকে পেয়ে আনন্দিত। এবং আমাদের সাথে ফ্যানজনও রয়েছে, আমাদের সাথে রয়েছে আরাবি, ইশরার এবং বিন ইয়ামিন। আমরা নিশ্চয়ই আলোচনা শুরু করতেই পারি। শুরুতেই মোস্তফা মামুন ভাইয়ের কাছে যেতে চাই। একটা দীর্ঘ সময় তিনি ক্রীড়া সাংবাদিকতার সাথে কিন্তু যুক্ত ছিলেন এবং আমরা সবাই জানি তিনি কতটা মেসি ভক্ত। আজকের দিনে যেটা আমাদের যে মূল আলোচনার বিষয়, যেটা যে রোনালদোর প্রত্যাবর্তন, পাশাপাশি মেসির জন্মদিন এবং অপেক্ষাটা নেইমারের, এই তিনটা বিষয় থেকে আপনার কাছে সবচেয়ে প্রায়োরিটি কোনটা পাচ্ছে আজকের দিনে? রোনালদোর গোল। রোনালদো 6টা বিশ্বকাপে গোল করার, দিস ইজ সামথিং অ্যামেজিং। মানে 6টা বিশ্বকাপ খেলাই তো অবিশ্বাস্য। মানে একটা বিশ্বকাপ খেলাই তো একটা বিরাট ব্যাপার। সেখানে মনে করেন 5টা বিশ্বকাপ, 6টা বিশ্বকাপ, 6 বিশ্বকাপ স্কোর করা। এগেইন মেসি এবং রোনালদোর যে রাইভালরি ওভার দ্য ইয়ার্স, লাস্ট 15-20 বছরে, যেটা আমি মনে করি স্পোর্টিং ইতিহাসেরই সবচেয়ে বড় রাইভালরি, সবচেয়ে এন্টারটেইনিং রাইভালরি। এবং সেই রাইভালরিটা মাউন্ট ভাই, টিম গেমে যখন দুজন ইন্ডিভিজুয়াল এরকম রাইভাল হয়ে ওঠে, এবং সেই রাইভালরিটা কীরকম, এর মধ্যে অনেক রকম ডাইমেনশন আছে। ধরুন রাইভালরির মধ্যে রোনালদো একরকম। রোনালদো যেমন কালকে মেসির প্রসঙ্গ উঠতেই বলেছেন, পরের প্রশ্ন, আমার মেসি ভেরি হাম্বল। হ্যাঁ, আবার দুজনের খেলার ধরন দুই রকম। একজন অনেক বেশি বল নির্ভর, রোনালদো বল নির্ভর ছিলেন, কিন্তু রোনালদো শেষ দিকে তার খেলার ধরন বদলেছেন। দুজনের খেলার ধরন বদলেছেন। ইনিশিয়ালি কিন্তু রোনালদোকে আমরা গত 5-7 বছর রোনালদোর মনে হচ্ছে রোনালদো শুধু স্কোরার অনলি, কিন্তু তা না। কিন্তু আমরা যদি ইনিশিয়ালি দেখি, রোনালদোর অসাধারণ ড্রিবলিং, অসাধারণ রানিং, তার সঙ্গে পেস ছিল, অ্যাগ্রেশন ছিল, কিক ছিল, ফ্রি কিকে খুব ভালো করতেন। সব কিছু মিলিয়ে রোনালদো তারপরে আস্তে আস্তে রোনালদো অনেক বেশি স্কোর ওরিয়েন্টেড হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে। মেসি আবার ধরেন একরকম অনেক বেশি ড্রিবল করতে। এখন দেখেন দূরপাল্লা শট, এখন যারা দেখছে গত 2-3 বছর মনে হবে মেসির একমাত্র দক্ষতা হচ্ছে বক্সের বাইরে থেকে জোরে শট মারতে পারে, যেটা মেসির স্ট্রেংথ কখনোই ছিল না। এটাও মেসি নিজেকে চেঞ্জ করেছে। তো এই সব কিছু মিলিয়ে, এবং এটা টিম গেম এবং ফুটবল কিন্তু টিম গেম হিসাবে ইন্ডিভিজুয়ালিজম এখানে একটা সেকেন্ডারি হিসেবে রাখা হয়। ইন্ডিভিজুয়ালিজম এখানে একজনের হেড করা হয়, যে ইন্ডিভিজুয়ালিদের জায়গা না সবাই সেখানে। তারা কিন্তু ইন্ডিভিজুয়াল হিসাবে তার দলকে সার্ভিস দিয়ে দুইজন দুইভাবে ইন্ডিভিজুয়াল হিসাবে যে রাইভালরির যে একটা মাত্রা তৈরি করেছেন, আমি মনে করি এটা ফুটবলকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। এবং পৃথিবীর কোনো খেলায়, ইভেন পৃথিবীর ইতিহাসেও আমার মনে হয় না যে একটা রাইভালরি প্রতিদ্বন্দ্বীদের একজনকে আরেকজনকে এইভাবে তাড়িত করতে পারে। তারা কিন্তু একজন আরেকজনকে সমৃদ্ধ করেছেন। একজনের হ্যাট্রিক করলে আরেকজন করেছেন, একজন গোল করলে। এটা আমার ধারণা, যদি মেসি না থাকতো রোনালদো এত গোল করতো না। যদি রোনালদো না থাকতো, মেসি তার ফুটবলটাকে এই পর্যায়ে নিতে পারতো না, এই যে নিজেকে নিয়ে যাওয়ার ফলে। মামুন ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আপনার কাছে। মানে হু ইজ দ্য গোট? এই বিতর্কে সবাই আমরা, এই বিতর্ক বহু আগে শেষ হয়ে যাওয়া উচিত। এটা মেসি বাই ফার বেস্ট প্লেয়ার। আমি পেলে আমি দেখি নাই, আমি ভিডিও দেখেছি, পেলেকে দেখেছি, ম্যারাডোনা আমি লাইভ দেখেছি, এবং আই ওয়াজ এ আর্ডেন্ট ম্যারাডোনা ফ্যান। আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম, শুধু ম্যারাডোনার জন্য আমি আর্জেন্টিনা হয়েছে বলে আপনি বুঝতে পারেন কিরকম। কিন্তু আমি বলি যে মেসি ইজ অ্যাবাভ এভরিথিং। কারণ হচ্ছে ম্যারাডোনা যেটা টপ টুর্নামেন্টে খেলতেন, ওই ভালদানো বলেছেন যে ম্যারাডোনা হচ্ছে এভরি উইকস, মানে মেসি হচ্ছে এভরি উইকস ম্যারাডোনা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ খেলেছেন বা ক্লাবে উত্থান পতন হয়েছে। কিন্তু মেসি যে এই 15-20 বছর ধরে একই জায়গায় খেলে যাওয়া, একই রকমভাবে ম্যাচ ডিসাইড করা, রেকর্ড বলেন, বলেন, ওটা আমি যেভাবে দেখি যে আপনি ধরেন ফুটবলে যেরকম প্রভাব চিন্তা করি, প্রভাবে পেলে নাম্বার 1। ফুটবলটাকে আসলে এই করেছে, আবেগে হচ্ছে ম্যারাডোনা, অ্যান্ড ফুটবলে মেসি। তারপরও যারা রোনালদোর সমর্থক আছেন তারা নিশ্চয়ই গতকালকে তার গোল
সেই বিতর্কটা আবার নতুন করে হয়তো বা আবার উস্কে দিয়েছে। আমরা সেই প্রশ্নটা অবশ্যই আরও একজনকে করতে চাই। তিনি ফুটবল কোচ এবং বিশ্লেষক সাইফুল বারী টিটু যথারীতি আমাদের সাথেই আছেন। টিটু ভাই, আপনার কাছে অবশ্যই সে প্রশ্নটা থাকবে, আপনি আসলে কাকে গোট মনে করেন? আপনি সবসময় খুবই টেকনিক্যালি অ্যান্সার দিয়ে থাকেন, তারপর আপনার কাছে যেটা জানতে চাইবো, পাশাপাশি কালকের নিশ্চয়ই সেই ম্যাচের যতগুলো ম্যাচ হয়েছে কেন্দ্রবিন্দুতে তো অবশ্যই পর্তুগাল এবং উজবেকিস্তানের ম্যাচটি ছিল, গতকালকের ম্যাচগুলোর কথা বলছি, পাশাপাশি আজকেও বেশ কয়েকটা ম্যাচ আছে। আমরা কোন কোন বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা হবে? না, মেইন হচ্ছে যে মামুন ভাই অনেক সুন্দরভাবে বলেছেন মেসির ব্যাপারটা এবং গোট যে ব্যাপারটা। আমি শুধু একটা কথাই বলবো যে সাধারণত আপনার জন্মদিন দেশ পালন করে, তাই না? মেসির জন্মদিন কিন্তু পুরো বিশ্ব পালন করছে। তো এটা একটা ডিফারেন্ট জিনিস যে এই ধরনের এক্সেপশনাল গিফটেড প্লেয়ার্স, যেটা প্রায়শই বলছে ইব্রাহিমোভিচ বা ওই ধরনের প্লেয়াররা বলছে যে হি ইজ ফ্রম আনাদার প্ল্যানেট। তো এটাই যথেষ্ট আমার ধারণা। অর্থাৎ আপনিও মেনে নিচ্ছেন গোট হিসেবে? কিছু বলিনি তো, আমি শুধু বলেছি এটা। তো মেইন হচ্ছে যে আমরা যদি কালকের খেলায় চলে যাই, মেসির তো আরও কিছু আমরা দেখবো সামনে আশা করছি। তো ওই হিসাবে যদি রোনালদো, যেটা মামুন ভাই বললেন এক্স্যাক্টলি সো, আমরা কিন্তু ওইখানে নেইমারকেও দেখতে চেয়েছিলাম, বাট নেইমার কিন্তু ওই হাইটে যেতে পারেনি। সো এই দুইজনের পরিপূরক দুইজনে আমি বলবো যে এটা তার একটা দারুণ সুযোগ ছিল নেইমারের হাতে, এবং তিনি প্রায় 5 বছরের মতো কিন্তু ইনজুরির কারণে বিভিন্ন সময় খেলা হয়নি, 250-র বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি। তারপর আমরা মেসি কিন্তু আজকে শুভেচ্ছা জানাতেই পারি তার 39তম জন্মদিনে। আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট ট্রিবিউট কিন্তু মেসির জন্য। জি, আমরা যদি কালকের খেলায় সরাসরি চলে যাই, আমরা গোলগুলি দেখি। মেইনলি হচ্ছে যে রোনালদোর প্রমাণ করার কিছু জিনিস ছিল এখানে। মেইনলি ওয়াইড ওভারলোডটা বেশি দেখছি আমরা, 3 জন কিন্তু ওদিক দিয়ে, আর মাঝখানে আপনি দেখেন একটা ক্রসের জন্য 4 জন ইনসাইড দ্য বক্স। সো এখানে যেটা ট্রিকটা করেছে, বলটা পিছনে খেলার পর ক্যান্সেলো যে রানটা করে, এখানে উজবেকিস্তানের ডিফেন্ডাররা অনেক আমি বলবো ডিসিপ্লিন ছিল, বাট রোনালদোর এই যে পিছন থেকে রান করে সামনে যাওয়াটা এবং এই যে ওয়ান টাচ ফিনিশিং এক্সিলেন্ট আমার মতে, যে একদম বুলেট গতিতে মনে হলো বলটা গেল। এবং পরেরটা তো আমরা জানি রোনালদো মারবেই, কিন্তু রোনালদো মারেনি, ওটাও ওদের জন্য একটা আমার মনে হয় ইয়ে ছিল। আর পরের গোলটা রোনালদো আমি বলবো খুবই ট্রিকি, ক্লিনিক্যাল একটা ফিনিশিং। হ্যাঁ, ওর রানটা হচ্ছে সবচেয়ে, মানে আমি বলবো যে ডিফেন্সের বিহাইন্ড এবার অনেক রান দেখছি আমরা এই ওয়ার্ল্ড কাপে, এবং ওর ফিনিশিংটা দারুণ। আমি বলবো অত জোরেও মারতে হয়নি, জাস্ট প্লেসমেন্ট। এবং আমরা জানি যে পরের গোল একটা আত্মঘাতী ইয়ের গোলে ছিল। সো একদম লাস্ট গোলটা আমরা যদি দেখি, এখানে রোনালদোর উপস্থিতি কিন্তু 2টা ডিফেন্ডারকে এখানে এঙ্গেজ করে রেখেছে, যার জন্য পিছনের বলটা ফ্রি হয়ে গেছে, হ্যাঁ, সে গোল দিয়েছে। তো এটাই ছিল আসলে পর্তুগালের আমি বলবো। এবং এই ওয়ার্ল্ড কাপে মেইনলি আমরা দেখছি হচ্ছে যে অনেকটা সেন্ট্রালি অ্যাটাক করার ব্যাপারটা বেশি, এবং সেন্ট্রাল ওভারলোড এবং ডিফেন্সের পিছনে, বিহাইন্ড ডিফেন্সের পিছনের জায়গাটা এক্সপ্লয়েট করাটা বেশি দেখতে এবার। এবং অনেক সময় দেখছি যে 3 জন বিল্ড আপের সময় 3 জন ব্যাক থাকছে, হয় যেমন আমরা এবার আজকে হয়তো স্কটল্যান্ডের রবার্টসনকে দেখবো যে সে উইং দিয়ে বারবার যাচ্ছে। তো এইবার ওয়ার্ল্ড কাপের অনেকগুলি নতুন ট্রেন্ডগুলি আমরা দেখছি, অদ্ভুত ভালো লাগছে। টিটু ভাই, একটা সমালোচনা একেবারে ঝড় উঠেছিল কঙ্গোর বিপক্ষে ম্যাচে পর্তুগালের, যে তাকে বল দেওয়া হচ্ছে না। আমি রোনালদোর কথা বলছি। গত ম্যাচটা দেখে অন্তত পক্ষে যারা রোনালদো ফ্যান আছেন তারা কিছুটা হলো তৃপ্ত কিনা, যে না, তাকে বল দেওয়া হচ্ছে। এবং মোটামুটিভাবে আমার কাছে যেটা মনে হলো যে স্টার্টিং লাইন আপে আমরা দেখেছি জোয়াও ফেলিক্স, যিনি আল নাসেরের হয়ে তারই সতীর্থ, তার একসাথেই খেলেন। মোটামুটিভাবে রোনালদো কেন্দ্রিকই ছিল কালকে। আমরা মেনলি যেটা বলি, বল কাউকে দিতে হয় না, বল খুঁজে নেয় তাকে। সো রোনালদো আসলে হচ্ছে যে মুভমেন্টটা এখন তো আগের মতো নাই, এটা আমাদের মানতেই হবে। প্লাস হচ্ছে যে এই ধরনের ফিনিশারের আশেপাশে কারা হবে, কাদের দিয়ে তারা মানে সর্বোচ্চ আউটপুট আসবে, এটাও একটা ব্যাপার। সো কিছুটা চেঞ্জেস আনছে, ক্যান্সেলোকে এনেছে, তো ওই জিনিসগুলো আমার মনে ডিড দ্য ট্রিক। জি, টিটু ভাই, আমরা ওই গ্রুপ থেকে, অর্থাৎ পর্তুগালের গ্রুপ থেকে কিন্তু ইতিমধ্যেই পর্তুগালের রাউন্ড অফ 32 নিশ্চিত না হলেও কলম্বিয়ার কিন্তু হয়ে গেছে। কলম্বিয়া জিতেছে এবং ইংল্যান্ড কালকে ড্র করেছে, কিছুটা ফ্রাস্ট্রেটিং বলা যায়। ক্রোয়েশিয়া জিতেছে, তাদের একেবারে মাস্ট উইন ছিল। আমরা এই ম্যাচগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, তবে একটু যেতে চাই আমাদের সাথে যারা সাপোর্টার রয়েছেন তাদের কাছে যাবার চেষ্টা করব, পরবর্তীতে মূল আলোচনায় যাব। প্রথমত যেতে চাই
একজন আর্জেন্টিনা সমর্থকের কাছে যেহেতু আজকে মেসির জন্মদিন, তার কি অভিব্যক্তি, কি মেসিকে কি বলতে চান, যদি কখনো দেখা হতো কি বলতেন? এবং ইসরাত, টিএসসিতে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে দারুণ আয়োজন, একেবারে ফ্ল্যাশ মব হচ্ছে সেখানে। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন অ্যাম্বাসেডর কিন্তু সেখানে। একটু আগে আমরা দেখছিলাম মেসির সাথে এক কাপ কফি খাইতে চাই, তার সাথে কফি খেতে চাই। একটা মানে তার যে ফুটবল হিস্টোরিটা মানে খুবই চমৎকার। একটা রোজারিওতে বৃষ্টি হইতেছে, তার যে মা তাকে ইঞ্জেকশনের সেই দিনগুলা, মানে মেসি এখন যে অবস্থায় আসছে ওই ছোটবেলা যদি মেসি ভাবে অনেক কষ্ট লাগে। আচ্ছা, আমরা একটু ব্রাজিল সমর্থকের কাছে যেতে চাই। আজকে মানে আগামীকাল ভোর রাতে, রাত 4টার দিকে নেইমার নামছে, মানে একজন ব্রাজিল সমর্থক হিসেবে দিনটা আপনার কাছে কেমন? এটা ডেফিনেটলি বেটার ফিল করতেছি আমরা যারা সব সমর্থকরা আছি, কিন্তু নেইমার সম্ভবত ওপেনিংয়ে নামতেছে না, বেশ পরে নামবে। 25-30 মিনিটের জন্য যদি নামে আমাদের জন্য সেটাই অনেক মানে ভালো লাগার আসলে একটা ব্যাপার। এখনই বলা যাচ্ছে না যে আনচেলত্তি starting যতটুকু নামতে বলছে পারে তাকে দেখা আসলে, যাবে এখনো কিনা। এখনো আনচেলত্তি একটা যতটুকু সংখ্যা থেকে বলছে যায়। আমাদের হয়তো বা খেলা রাফিনার হতে জায়গায় হয়তো রায়ান নামতে পারে, এ বাদে আর কোনো চেঞ্জ আসবে না। তো সাব হিসাবেও যদি নেইমার নামে, তো আমরা আমাদের নকআউট পর্ব শুরু করার আগে যদি নেইমার দলের সাথে 5 মিনিট খেলতে পারলেও আমরা অনেক বেশি হ্যাপি হব। এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, মামুন ভাইয়ের কাছে ফিরতে চাই। মেসি নিয়ে আমরা গল্প করছিলাম, আজকে মেসিময় একটা দিন। মানে কেন মেসি শুধু আর্জেন্টিনার নয়, কেন পুরো বিশ্বের, যদি আপনি বলতে চান আপনার বাক্যে কিভাবে বলবেন? এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ফুটবল, যেহেতু ইট ইজ লাভড বাই দ্য গ্লোব। ফুটবল খেলাটা যেমন রাগবিরও নিশ্চয়ই একজন সেরা প্লেয়ার আছে মানে রাগবি আছে, বেসবল কিংবদন্তি আছেন বেবরুথ বা এরকম, কিন্তু তারা তো সবাই সব খেলা সব পুরো পৃথিবী দেখে না। ফুটবলটা হচ্ছে পুরো পৃথিবীর খেলা, ফলে সবাই দেখে। এবং পৃথিবীর সবচেয়ে সেরা যে ফুটবলার বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি লোকের নাম জানে কার কার, এই তালিকায় হচ্ছে প্রথমে মার্কিন প্রেসিডেন্ট, তারপর হচ্ছে পোপ এবং তারপর হচ্ছে পৃথিবীর সেরা ফুটবলার। এই তিনজনের নাম মোটামুটি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ জানে, সেটা যেই হয়ে থাকে। তো ন্যাচারালি মেসি সেরা ফুটবলারদের মানে গত 2 দশকের। 2 নম্বর হচ্ছে কি, মেসি অনেক বেশি স্ট্রিট ফুটবলার। মানে মেসি স্ট্রিট ফুটবলার বলতে কি, যে যার খেলাটা খুব সহজ মানুষ এনজয় করে, যে সে ড্রিবল করে যাচ্ছে। মানুষ দেখবেন যে কোনো জায়গায়, আমরা যদি একদম আমাদের এইখানে গলিতরে খেলা হয়, মানুষ কিন্তু তাকেই সবচেয়ে বেশি এনজয় করে যে আসলে ড্রিবল করতে পারে, কাটাইতে পারে সোজা ভাষায় বললে। এটাও পৃথিবী পুরোপুরি একরকম। ওই আফ্রিকায় যে বল নিয়ে কাটেন ওইটা টিটু ভাইদের মত, মানে কোচদের কাছে পছন্দ হবে টেকটিক্যাল প্লেয়ার, বুস্কেটস, এইরকম কাসেমেরো, যারা টেকটিক্যালি টিমটাকে সলিড রাখবে, বা একজন হার্ডফুট ডিফেন্ডার। মানুষের কাছে আসলে ভালো লাগে 2 ধরনের লোক, একটা হচ্ছে যারা এরকম করে, আরেক দল হচ্ছে যে গোলটা করে, 2 রকম। তো ফলে মেসি যেহেতু সেরকম ফুটবলার, যে কারণে মানুষ পেলেকে পছন্দ করে, যে কারণে মানুষ ম্যারাডোনাকে পছন্দ করে, যে কারণে ব্রাজিলিয়ান রোনালদো, মানে আমি বলছি যে এরা সবসময় একটা বাড়তি ভালোবাসা পায়। আবার ধরেন ইনিয়েস্তাকে অনেকে পছন্দ করে, মিডফিল্ডার, কিন্তু দেখবেন যে তাদের খেলাটা ঠিক একটু উপরে তলে বুঝতে হয়, দেখতে হয়, জাভিকে বুঝতে হয়, বা মিডফিল্ডার। মেসিকে আপনার বোঝার দরকার, কিছু জানার দরকার। দেখবেন যে মেসি বল পাচ্ছে, 2-3 জনকে কাটায় নিচ্ছে, একটা পাস দিচ্ছে, যেই পাসটা দেখে আসলে মানুষ অবাক হচ্ছে। ফলে তার যে স্ট্রেট কাট সিম্পল ফুটবল, সেটা হচ্ছে ওয়ান রিজন। আবার সেই সিম্পল একই সঙ্গে খুবই কমপ্লিকেটেড। কোন অর্থে কমপ্লিকেটেড, যে মেসি যে আপনার পাসটা দিচ্ছে সেটা কিন্তু অনেক রকম ইকুয়েশন। আপনি দেখবেন যে সে বল দিচ্ছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে জাস্ট ইজ গিভিং ইট অ্যাওয়ে, কিন্তু দেখবেন ওই রান, ওই মাপ, ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে কি, যারা এরকম ক্রিয়েটিভ কাজ করে, এটার ক্ষেত্রে বলা হয়, ইয়ার একজন প্লেয়ার, আমি নাম ভুলে গেছি, আমেরিকান ফুটবলের লিজেন্ড, তারপরে বলা হয়েছিল যে উনি এরকম করতে পারতেন। তো তার ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়েছিল যে হাউ কুড ইউ ডু ইট। সে বলছিল আমি আসলে পরের দৃশ্যটা দেখতে পাই, যে এরপর কী হবে। তো মেসির ক্ষেত্রে ওই মেসির বইটাতেই আছে এটার বর্ণনা, যে মেসি বোধহয় পরের দৃশ্যটা দেখতে পায়। এইটা হচ্ছে আসলে গিফটেড জিনিস, বুঝছেন? এইটা হচ্ছে একটা বিষয়। আর আমাদের দেশে যদি বলেন, আরেকটা হচ্ছে পৃথিবীতে মানুষ সবসময় হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, এই 2 দলকে ফলো করে, এই দলে ভাগ হয়। আমাদের দেশের মতো অত তীব্র হয়তো না, সেখানে আর্জেন্টিনার টপ ফুটবলার, তাদের লিগাসি আছে। তো এই সব কিছু হলো মেসি। আর সবচেয়ে বড় কথা কি, এই 20 বছর 25 বছর এরকমভাবে ডমিনেট করা, এটা মানে আনবিলিভেবল। আমি তো বলি যে মেসি বা রোনালদো, এর আগে এক সিজনে কেউ 40 গোল করলে আমরা মনে করতাম তার সেরা গোল, আর মেসির 40 গোল হচ্ছে তার কেরিয়ারের সবচেয়ে খারাপ, রোনালদো হচ্ছে কেরিয়ারের সবচেয়ে খারাপদের একটা। 2014 সালে মেসি সবচেয়ে খারাপ ছিল, ওই সিজনে 40 গোল ছিল। কিন্তু পয়েন্ট হচ্ছে তারা জিনিসটা একদম অন্য স্তরে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে 97 ব্রাজিলিয়ান রোনালদো বার্সেলোনায় 47 গোল করলো, 53 ম্যাচে 47, 97। আমরা তো মানে প্রভাব কী ঘটনা ঘটাইলো। তারপরে দেখেন এই রোনালদোর আইসা 40, 47, 55, 60, কিন্তু এবং ঘটনা হচ্ছে স্কোরিংটা তার মেইন পার্ট না। মেসি যদি ধরেন কোনো গোল না করে, মনে করেন মেসি যে 1000-এর কাছে গোল করে, মেসি শুধু একজন খেলোয়াড়ই না, একজন গুড এন্টারটেইনার। অফকোর্স মেসি যদি কিচ্ছু না করতো, মনে করেন কোনো গোল করে দেয়, শুধু গোল করে দেয়, ঠিক
ঠিক আছে, তাইলেও কিন্তু মেসি ওয়াজ ওয়ান অফ দ্য টপ প্লেয়ার অফ দ্য জি, ওয়ার্ল্ড। মামুন ভাই, আমরা তার যে ড্রিবলিং, তার আবারও যে পাসিং, এই গল্পে ফেরার চেষ্টা করব। আমরা আরো গল্প করব মেসিকে নিয়ে। আমরা একটি কুইজ আমাদের হাতে রয়েছে, অনলাইন কুইজ জানিয়ে দিতে চাই। আজকের কুইজ টেলিভিশন দর্শকে যারা আছেন, দেখছেন আজকের অনুষ্ঠান, তাদের কাছে জানিয়ে দিতে চাই। আজকের কুইজ, ব্রাজিলের হয়ে নেইমার আন্তর্জাতিক ম্যাচে কয়টি গোল করেছেন? অপশন এ 72, অপশন বি 79, অপশন সি 85, অপশন ডি 89। এবং সঠিক জি দর্শক, জানিয়ে দিতে চাই আমাদের বিজয়ী, গতকালকের বিজয়ী, এই একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আগে, পিরোজপুর থেকে অনিমেষ শিকদার আমাদের গতকালকের বিজয়ী, তিনি হয়েছেন। তার জন্য থাকছে চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবং আজকে যে কুইজটি আমি দিলাম, এটি উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন worldcup.channel24bd.tv। এই ঠিকানায় সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। দর্শক, এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছে। আইগাজ ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপে একটি বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আইগেস প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আমরা আলোচনা করছি মেসি, নেইমার, রোনালদো সবাইকে নিয়ে। কোনো না কোনোভাবে সবাই আজকে এই শোর সাথে জড়িত। আমি সরাসরি চলে যেতে চাই আমাদের যারা ফ্যান জোন আছেন সেখানে। আপনার কাছে জানতে চাই, আপনি ব্রাজিলের একটা খুবই আনকমন একটা জার্সি নাকি, এটা কি পরে আছেন আপনি? এটা ব্রাজিলের আরেকটা কি ভার্সন, তো কনসেপ্ট জার্সি আর কি। কি মনে হচ্ছে আজকে ব্রাজিল, রাফিনিয়া নিশ্চয়ই জানেন আপনি, তিনি ইনজুরিতে খেলতে পারছেন না। কেমন হতে পারে আজকে স্কটল্যান্ড তুলনামূলকভাবে হাইতির থেকে কিছুটা হলেও নিশ্চয়ই? অবশ্যই স্কটল্যান্ড খুবই ভালো একটি দল, খুবই ডিফেন্সিভে ওরা খুবই মোটামুটি ভালো। ওদের সেন্ট্রাল মিডফিল্ডটা কিছুটা উইক, আমি যতটুকু লাস্ট কয়েকটা ম্যাচে দেখলাম, কিন্তু ওদের ডিফেন্সিভ খুবই ভালো। সো ব্রাজিলের জন্য এই জায়গাটাতে একটু চিন্তা থাকবে। এবং রাফিনার জায়গাটা হচ্ছে অনেকে অনেক রকম চিন্তা করতেছে, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি পার্সোনালি এনরিকের জন্য আমি চাবো যে ওই জায়গাটাতে এনরিকে যদি খেলানো যায়, যদি ওর বয়স কম, কিন্তু আমরা পূর্বের ইতিহাস থেকে জানি যে ব্রাজিলের যারা ইয়াং প্লেয়ার তারা একটা সময় এমনভাবে জ্বলে ওঠে যে জায়গায় আমি ওকে আগে রাখবো যে এই জায়গাটাতে। আর নেইমারকে আমি বলবো যে হচ্ছে যদি ও হাফ টাইমের পরে নামে সেটা আমাদের জন্য খুবই ভালো, কিন্তু ফার্স্ট হাফে আমি পার্সোনালি ওকে দেখতে চাই না। কারণ হচ্ছে এই কারণে যে ইনজুরিটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে একটা ভয়ানক জিনিস ব্রাজিলের জন্য, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। সো ওই যেহেতু নকআউট পড়বে, নেইমারকে মাস্ট বি প্রয়োজন, কারণ নেইমার থাকলে হচ্ছে ব্রাজিলের সব একটা ভরসা পায়। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মামুন ভাইয়ের কাছে ফিরতে চাই। তারকা ফুটবলারদের কথা প্রতিদিনই আসছে, প্রতিদিনই আমরা বলছি। পরিসংখ্যানে সেরা হলেও জনপ্রিয়তায় আসলে জনপ্রিয়তার দৌড়ে অনেকেই পিছিয়ে থাকেন। সেক্ষেত্রে মেসির কি কোনো হেটার্স নেই, বা সচরাচর দেখি না আমরা, কেন? না না, আছে তো, বাংলাদেশে ভর্তি তো। বাংলাদেশে যারা রোনালদোর ফ্যান তারাই মেসির হ্যাঁ, আমি haters তো প্রচুর আমি দেখতে পাই, দেখেছি। প্রচুর বাংলাদেশে আছে বা পৃথিবীতে আছে। পৃথিবীতে আমি জানি না, আমি সত্যি কথা ফুটবল যারা ভালোবাসেন হ্যাঁ, তারা কিন্তু কি আসলে কি হেট না, করতে পারেন ওটা কিনা? আসলে ওটা অন্য বিষয়। হয় কি, ফুটবল বা যে কোনো খেলাই হচ্ছে আনন্দটা হচ্ছে শুধু নিজের আনন্দ না, নিজের জয় না, অপোনেন্ট। যেমন ধরুন বাংলাদেশ ক্রিকেটে দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট জিতলে কিন্তু আমাদের অত উল্লাসে অত প্রকাশ থাকে না, আমরা খুব আনন্দিত হই। কিন্তু ওই যে নেমে স্লোগান ওইটা ওই পর্যায়ে যায় না। কেন যায় না? কারণ বাংলাদেশ হারলে ঠিক বাংলাদেশে হারে ব্যথিত লোককে আমরা সামনে দেখতে পাই না, যাকে আমরা দেখাবো এটা, রাইট? তো ঠিক কিন্তু আবার ধরেন এই ফুটবল নিয়ে আমাদের যখন আবনি মডার্ন ছিল, টিটু ভাইরা খেলেছেন, টিটু ভাই মডার্নে ছিলেন, আমরা আবনি ছিলাম, তো তখন ওই আবনি জিতলে আগে অমুকরে আজকে স্কুলে গিয়ে ধরা যাবে, তমুকরে বলা যাবে, ঠিক আছে, ওইটা ছিল বিষয়। এখন যেহেতু ওইটা নাই, বাংলাদেশ নাই, ইন্ডিয়া পাকিস্তান নিয়ে হতো, বাংলাদেশ ক্রিকেট খেলা ফলে ওটাও বাদ। ফলে হয় কি, ওই যে বিভাজনের আনন্দ, বিভক্তির আনন্দ, এটা আসলে ওই গ্লোবাল কনভার্ট হয়েছে গ্লোবাল ফুটবলে। এবং উই গট মেসি এন্ড রোনালদো রাইভালরি, তো ওইটা একটা হয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেহেতু ব্রাজিল এবং এখানে আরেকটা কমপ্লেক্সন আছে, মেসি ফ্রম আর্জেন্টিনা। সাধারণত সবসময় কিন্তু হয় একজন আর্জেন্টিনা একজন ব্রাজিলের। আমাদের দর্শকদের যে মনস্তত্ত্ব, সেই মনে করেন যে যখন ম্যারাডোনা ছিল তখন এদিকে সক্রেটিস জি করা ছিল, তারপরে ওভার দ্য ইয়ার্স তাই ছিল। হঠাৎ করে সেটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে যে আর্জেন্টিনার একটা প্লেয়ার আর ব্রাজিলের ঠিক এই লেভেলের আইকন নাই, রোনালদো ইজ নেক্সট, এটা তো সন্দেহ নাই, তারাই 1-2। ফলে যেটা হয়েছে, খুব ন্যাচারালি বাংলাদেশে ব্রাজিল সমর্থনের দেখবেন একটা এবং যারা ব্রাজিল সাপোর্ট করছেন তাদের আইকন হয়ে গেছে এই মুহূর্তে রোনালদো, এবং সেই জায়গাটা কিন্তু নেইমার আনলাকি। একটা দারুণ সুযোগ ছিল। যে নেইমার ইনজুরি থাকে, আদারওয়াইজ নেইমার উড বি as good as them। আমরা একটু যেতে চাই অ্যানালিস্ট প্যানেলে, যেখানে আছেন সাইফুল ভাই, টিটু ভাই, রাজীব ভাইয়ের কাছে আমরা একটু শুনতে চাই। রেজওয়ানুজ্জামান তিনি আছেন আজকে যেই স্টেডিয়ামে খেলা হবে, মায়ামির হার্ড রক স্টেডিয়াম, সেখানে আছেন।
আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই ম্যাচটা হয়তোবা একটা দীর্ঘ সময় এখনো পর্যন্ত বাকি, বাংলাদেশ সময় ভোর 4টায় খেলা হবে, একটা দীর্ঘ সময় এখনো রয়েছে। তারপরও আর্জেন্টিনা দল যেই জায়গাগুলোতে খেলা হয় সেখানে যেরকম আবহ আমরা লক্ষ্য করি, আজকে ব্রাজিলের খেলা মায়ামিতে, আবহটা কেমন দেখছেন? ব্রাজিলের অনুকূল কিরকম দেখছেন আপনি? ব্রাজিলের খেলা মায়ামিতে আবহটা কেমন দেখছেন ব্রাজিলের? শোয়েব, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আর্জেন্টিনা দলকে বেশি ফলো করেছি, হয়তো বা মনে হতে পারে যে আমরা আর্জেন্টিনা দলকে অনুসরণ করছি। আসলে বাংলাদেশের দর্শকদের জন্য আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটো দলই সবচেয়ে বহুল সমর্থিত এবং দল, এবং সেই কারণে আমরা কিন্তু এই দুটো দলকেই অনুসরণ করে থাকি এবং তাদের সমর্থকদেরকে আসলে দেখে থাকি, ঘুরে থাকি। আমরা আর্জেন্টিনার দুটো ম্যাচ দেখেছি, ডালাসে এবং ক্যানসাসে। প্রথম ম্যাচটা কিন্তু আমরা শুরু করেছিলাম ব্রাজিলের বিশ্বকাপ দিয়ে, সেটা নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিল মরক্কো ম্যাচ। আজকে ব্রাজিলের তৃতীয় ম্যাচ, আমরা তৃতীয় ম্যাচে ছিল আমাদের আরেক সহকর্মী ফয়জুল ইসলাম, তিনি ছিলেন সেই জায়গাটায়, ফিলাডেলফিয়াতে গিয়েছিলেন, আর আজকে আমি এখানে মায়ামিতে এসেছি। মায়ামিতে আবহ যদি বলি, আসলে আবহাওয়ার কথা বলতে গিয়ে আবহাওয়ার কথা সবার আগে বলতে হয়। প্রচণ্ড গরম, এত প্রচণ্ড গরম যেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। এবং এখানে কিন্তু আপনি জানেন যে 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আজকে তাপমাত্রা উঠতে পারে, যেই কারণে আসলে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যে কারণে আসলে অ্যালার্টও জারি করা হয়েছে। এবং আজকে কিন্তু সন্ধ্যা 7টায় একটা ঝড়ের পূর্বাভাস আছে, স্টর্ম, এবং যদি বলি আসলে যে লাইটনিং অর্থাৎ বজ্রপাত সহ ঝড়েরও সম্ভাবনা আছে। সেই কারণে কিন্তু আসলে শঙ্কা আছে এক ধরনের। আর রেজওয়ান, আপনার কাছে নিশ্চয়ই আমরা আরো তথ্য আপনার কাছ থেকে নেব। একটু টিটুর কাছে জানতে চাই, ঝড়ের পূর্বাভাস বলছে, সেই ঝড়টা স্কটল্যান্ড নাকি ব্রাজিল, কার উপর দিয়ে বয়ে যেতে পারে বলে আপনার মনে হচ্ছে টিটু ভাই? এবং পাশাপাশি ফরমেশনটা কেমন হবে সেটা অবশ্যই জানবো। না, মেইনলি আমি একটা জিনিস দেখাতে যাচ্ছে যে হেইতির সাথে ব্রাজিল আসলে যে চেঞ্জটা এনেছিল মরক্কোর সাথে খেলার পরে, সেটা হচ্ছে ক্যাসিমিরোর পজিশনটা একটু হোল্ডিং থেকে খেলা, যেটা আমরা যদি স্ক্রিনে যদি দেখতে পারি, আমি জানি না যদি দেখা যায়, পারা যাবে। রেজওয়ান আমাদের সাথেই থাকবেন আপনি, আমরা একটু দেখে নিতে চাই। সো এটা আমি মানে ফিফার ওয়েবসাইট থেকে নেওয়া ছবিটা আমরা দেখতেছি যে এখানে ক্যাসিমিরোর এই পজিশনটার কারণে হোল্ডিং ডিপে থেকে সেইখান থেকে টিমকে অপারেট করেছে। এবং উপরে যে আমরা একটু দেখেছি ন্যারো করেছে, যে দুই উইঙ্গার এবং কুনিয়া অ্যাজ এ স্ট্রাইকার দেখে ন্যারো করেছে। এখানে মেইনলি হচ্ছে যে ক্যাসিমিরোর সাথে প্যাকেটা এবং গুইমারাস এরা ঠিক আছে। এবং এখানে আমরা যদি পরের ছবিতে দেখি, হোয়াইট প্লেয়ার্স টাকড ইন ন্যারো টু প্রোটেক্ট সেন্ট্রালি, তো সেন্ট্রালি যাতে খেলতে না পারে। এবং কিছুটা ব্রাজিল উইথড্র করেছে, এটাকে আমরা অ্যাওয়ে ফ্রম দ্য ব্লকও বলতে পারি। তো তারপরে এখানে যেটা হয়েছে যে মিডফিল্ডে আসলে ওভারলোড করতে পেরেছিল ব্রাজিল এখানে ক্যাসিমিরোর একটু ডিপ থাকার কারণে, যার জন্য ওইটার থেকে পরে তারা কিন্তু অনেক সামনের দিকে যাওয়া। তো আমরা যদি খুব কুইকলি আমরা চলে যাই হচ্ছে ওদের ফরমেশনটার দিকে, সেটা আজকে কি হতে পারে আমরা যদি দেখি একটু। সো এখানে মেইনলি হচ্ছে যে ক্যাসিমিরো থেকে গুইমারেজ এবং প্যাকেটা যদি পিছন থেকে খেলে, এখানে যেই ভিনিসিয়াস জুনিয়র এবং নেথান প্যাটারসন, এখানে জাস্ট কিছু ডুয়েলস আছে, যেমন ম্যাকটোমিনাই ভার্সেস কাসামিরো এবং গুইমারেজ, ওরা এখানে 2 vs 1 একটা ওভারলোড করতে যাবে। তো স্কটল্যান্ডের ইয়েটাতে ব্রাজিলের মেইনলি হচ্ছে যে আমরা যেটা দেখেছি গত ম্যাচে ওরা কিছুটা উইথড্র করে নিচের দিকে এসেছে এবং কাউন্টারে আমরা জানি ভিনিসিয়াস জুনিয়র খুব এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার আমি বলবো বর্তমানে। এখন কে খেলবে, উনি বললেন যে এনরিকের কথা, বাট রায়ান আসতে পারে, এনরিকো আসতে পারে। এনরিকের খেলা আমার পছন্দ হয়েছে, আমরা দেখেছি, আমি অত ভালোভাবে ওটা দেখিনি, খুব বেশি ম্যাচ টাইম কিন্তু তিনি পান না, আমরা রিয়াল মাদ্রিদেও তাকে দেখেছি। বাট এটা হচ্ছে যে এই ম্যাচটা ব্রাজিল ফ্রম দ্য লাস্ট উইন, ব্রাজিলে যেটা করতে হবে আসলে যে সুযোগগুলি আসবে ওটার মধ্যে তো কিছু জিনিস আছে, যে ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট হবে। এবং কুনিয়াকে আমার কাছে মনে হচ্ছে বেটার স্ট্রাইকার দেন থিয়াগো যে খেলছিল। তো আমার মনে হয় যে ব্রাজিলের এই ম্যাচটায় অ্যাডভান্টেজ কিছুটা থাকবে, নিঃসন্দেহে অ্যাডভান্টেজ থাকবেই। তারা হেক্সা মিশনে নেমেছে। আমরা একটু আবারও মায়ামিতে চলে যেতে চাই রেজওয়ানুজ্জামানের কাছে। রেজওয়ান, একটু জানতে চাই, গতকাল পর্তুগালের হয়ে রোনালদো, তিনি দারুণ একটা প্রত্যাবর্তন, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, সেই সমালোচনা হয়তো এক ফুৎকারে উড়ে গেছে। এখন বিশ্বকাপটা একেবারে পূর্ণ মনে হচ্ছে কিনা, সব স্টাররা তারা পারফর্ম করছেন, তারা গোল করছেন, মেসি সেই যদি বলি সে লাইনে কিন্তু সবার উপরেই আছেন।
অবশ্যই মেসির কথা বলেছেন, আপনি রোনালদো কালকে গোল করেছেন, এছাড়া এমবাপ্পে কিন্তু গোল করে চলেছেন, আর্লিং হল্যান্ড গোল করে চলেছেন, পূর্ণতা পাচ্ছে। টপ 5 স্টারের মধ্যে যদি বলি নেইমারের নাম বলতে হবে। অন্তত পক্ষে তার ফেস ভ্যালু কিংবা তার আসলে স্কিলের কারণে কিংবা প্রিভিয়াস পারফরমেন্স, নেইমারের খেলাটা আসলে কেমন শুরু হয় সেটা আমরা দেখতে চাই। যদিও আজকে পুরো ম্যাচে নেইমার খেলবে না বলে আমার বিশ্বাস, এবং প্রথম একাদশেও তার জায়গা হবে না বলে আমার বিশ্বাস। হলে তিনি বদলি হিসেবে নামতে পারেন, এবং সেটাই আসলে আমার মনে হয় যে কার্লো আনচেলত্তির যে আসলে ফিলোসফি, সেটাই তিনি আসলে ব্যক্তির চেয়ে দলকে বড় করে দেখেন এবং দলের প্রয়োজনটা বড় করে দেখেন। সেই জায়গায় কিন্তু নেইমারকে তিনি আসলে এখনই পুরোপুরি 100% ফিট মনে করছেন না, এবং কালকে প্রেস কনফারেন্সে কিন্তু তেমনটাই তিনি বলেছেন। সুতরাং নেইমার আজকের ম্যাচে পুরোটা যে খেলবেন এমন নয়, এবং বদলি হিসেবে তিনি নামতে পারেন সেটা একটা সম্ভাবনা আছে, আবার নাও নামতে পারেন। কিন্তু আমার মনে হয় যে ব্রাজিল তার সেরা ফুটবল খেলতে চাইবে, এবং কার্লো আনচেলত্তির একটা কথা আমরা বলি যে মরক্কোর বিপক্ষে ম্যাচটা বাজে গিয়েছে, হাইতির বিপক্ষে ম্যাচটা বেটার হয়েছে, এবং আজকে শেষ ম্যাচটা গ্রুপের সে বেস্ট ফুটবল খেলতে চায়, এরকম ঘোষণাই কিন্তু তিনি দিয়েছেন। রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই সাবধানে থাকবেন, যেহেতু যেটা জানতে পারছিলাম যে 100 ডিগ্রি ফারেনহাইট উঠতে পারে। নিশ্চয়ই সেই গরমে আপনি ভালো থাকবেন। একটা লং ওয়ে টু গো, এখনো মাত্র মাঝপথেই আসেনি। টিটু ভাই, আপনাকেও ছোট্ট করে একটা ধন্যবাদ দিতে চাই, আবারও ফিরবো আপনার কাছে। তো আমরা একটু ফ্যান জোনে যেতে চাই। আমাদের ফ্যানরা তো আছেন মোস্তফা মামুন ভাই এবং ইসরাত, আপনার কাছে। মামুন ভাই, আমরা তো মেসির গল্পতে ছিলাম, আরও একটি বিষয় আপনি বারবার তুলে আনছিলেন, রাইভালরি বা তর্ক বিতর্কের মধ্যেই মাঝে মাঝে আমরা যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রজন্মের ফুটবলারদেরকে একসাথে তুলনা করার চেষ্টা করি, এটা কতটা যুক্তিযুক্ত? যুক্তিযুক্ত নিয়েও তর্ক হইতে পারে, তাতেও যুক্তি আছে কিনা সেই প্রশ্ন উঠবে, কিন্তু আমি মনে করি এটা তো পার্ট অফ স্পোর্টিং এন্টারটেনমেন্ট। তো ভিন্ন যুগ বাদ দেন না, এক যুগে কি তুলনা করা যায়? একভাবে চিন্তা করলে তো যায় না। মেসি এক দলে খেলেছে, তার সঙ্গে জাভি ইনিয়েস্তা ছিল, রোনালদোর সঙ্গে অমুক ছিল, রোনালদো গোল করেছে আলমিরার বিরুদ্ধে, মেসি করেছে গেটাফের বিরুদ্ধে। তো কম্পেয়ারটা কেমনে করবেন? কার সঙ্গে খেলেছে? সব তো এক প্রতিপক্ষের সঙ্গে সবাই খেলে না। মেসি যে 120টা গোল করেছে, রোনালদো 130টা করেছে ইন্টারন্যাশনালি, কার সঙ্গে খেলেছে? এইটা নিয়ে তো আনন্দ, এটা নিয়ে তো এন্টারটেনমেন্ট, এবং এগুলা এই জিনিসটা আছে বলেই তো ধরেন খেলায় একদল জিতেছে একদল হেরেছে, তারপর কি হয়? সমর্থকরা বলে যে না আমার দল ভালো খেলে হেরেছে, এই নিয়ে আলোচনা হয় না। তখন ফুটবলে এই জায়গাটুকু আছে, জায়গাটুকু কি যে ভালো খেলে হেরে যাওয়া যায়। অন্য খেলা কিন্তু ভালো খেলে হারা যায় না। ক্রিকেটে ভালো খেললে তো আপনি ভালো ব্যাট করবেন, এই করবেন, ফুটবলে চান্স। এই জন্যই ফুটবল এত ডাইমেনশন, এই জন্যই ফুটবল গ্লোবাল গেম, এই সিম্পলিসিটি, এই এন্টারটেনমেন্ট। এখন আপনি যেটা বললেন আমি মনে করি যায় মানে কি, গিয়ে তো আমি 1, 2, 3 নাম্বার করে একদম ওকে 1 নম্বরে বসিয়ে সারা জীবন রেখে দেবো না। নানাজন নানা রকম স্ট্যাটিস্টিক্স করছে, ওয়ার্ল্ড সকার একটা তুলনা করছে 50 বছর, এটা দরকার। কারণ দরকার কি, কানেক্টিং লাইন। মানে ফুটবল ইজ অলসো অ্যাবাউট হিস্ট্রি, ইটস অ্যাবাউট হেরিটেজ। যখন আমি একজন প্লেয়ারকে দেখছি, আমি কি করছি, আমি জানছি আচ্ছা এই প্লেয়ারটা রিবেলিনের মতো খেলতো, রিবেলিনো কি, রিবেলিনো হয়তো একটা জিনিস জিগজাগটা করেছেন, বা অমুকে তার তুলনা হচ্ছে গাড়িঞ্চার সঙ্গে। তো গাড়িঞ্চার সঙ্গে কীভাবে, গাড়িঞ্চা কেমন খেলতেন, আমি ফুটবল হিস্ট্রিতে আকৃষ্ট হলাম, তাহলে গাড়িঞ্চার সঙ্গে কে খেলতো। আমরা যে অনেক কিছু জানি, অমুকের সঙ্গে তুলনা করছি, জানার আগ্রহ তৈরি হচ্ছে, ফলে এই তুলনা আসলে এটার আনন্দের উত্তেজনার আরেকটা দরজা খুলে দেয়। তো আমি বন্ধ রাখবো কেন? অবশ্যই তুলনা করা যায়। যত দিন ধরেন ম্যারাডোনা, আমরা যখন বড় হয়েছি 70-তে, তখন আমরা জানতাম পেলে শেষ কথা ফুটবলের, ক্লাস 5-এর বইতে আমাদের এখানে ছবি ছিল, কিন্তু আর কোনো আলোচনা হতো না। কিন্তু যখনই ম্যারাডোনা 86-এ ওই কাজটা করলো, তখন আলোচনাটা শুরু হলো। শুরু হওয়ার পর কিন্তু পেলেকে নিয়ে আরও অনেক কিছু আমরা জানলাম, আরও অনেক রকম আলোচনা হইলো। আবার ধরেন যে এই যে ম্যারাডোনা এখনো জীবন্ত, ওয়ান অফ দ্য রিজন কিন্তু এই জন্য যে মেসির সঙ্গে ম্যারাডোনা ক্রমাগত তুলনা করে দেওয়া। যদি না হইতো, ধরেন পেরুর কিউবিলাস, তার নাম কে জানে? চেকোস্লোভাকিয়ার মেসাবুসের নাম কে জানে? কারণ চেকোস্লোভাকিয়ার এখন কোনো প্লেয়ার নেই। যদি এখন টপ প্লেয়ার থাকতো তাহলে তুলনা করা হতো। ফলে তুলনাটার সুযোগ আছে। এখন তো অনেক রকম সুযোগ আছে। এখন দেখবেন যে নানা রকম যে 4-4-2 যে 100 করলো, খুবই সাইন্টিফিক, অনেক মেথড ইউজ করা যায়। বিশ্বকাপে কিন্তু আগের যে দল, তাদের কিন্তু পোস্ট হচ্ছে আপনার গোল্ডেন বল অ্যাওয়ার্ড করা হয়েছে, যে 30 অমুককে, 34 অমুককে, 38 অমুককে শুরু হয়েছিল 82-তে বোধ হয়, 78-এ বোধ হয়, নাকি 74, এনিওয়ে 70-এর পর থেকে। কিন্তু সেটা কিন্তু করা হয়েছে। তো তার মানে হচ্ছে এই জায়গাটা আমি মনে করি যে ফুটবলের যে এই যে লিগাসি, এই যে হিস্ট্রি, এটা ফুটবল আনন্দ এবং ফুটবলের সঙ্গে ইতিহাসের সংযুক্তি। যে কোনো খেলার সঙ্গে, খেলা যে শুধু খেলা না, খেলার সঙ্গে যে আরও অনেক কিছু, খেলা যে অনেক বড় জিনিস। ইনফ্যাক্ট আমরা নেড়ে করে ফেলি, আমরা খেলার সঙ্গে ও জিতলো কিনা, ও হারলো কিনা, এর চেয়ে স্পোর্টস ইজ ফার মোর বিগার দেন দিস অনলি স্কোরস এন্ড। অর্থাৎ কম্প্যারিজনটা আসলে খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়। পাশাপাশি নিশ্চয়ই ব্রেক থেকে এসে যারা ব্রাজিল সমর্থক আছে তাদের সাথে আমরা একটু ব্রাজিল দলটা নিয়ে তো আমাদের অনেক আলোচনা হলো, আমরা সেই গল্প ফেরার চেষ্টা করব। আইগেস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরো গল্প নিয়ে।
টাইগার্স ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপে আবারও স্বাগত জানাচ্ছি। শোয়েব, কি প্রশ্ন রয়েছে আপনার কাছে? আসলে মামুন ভাই তো একজন, আমরা জানি যে তিনি একেবারে মেসি ভক্ত এবং মারাদোনা ভক্ত। তার কাছে জানতে চাই নেইমারকে নিয়ে। আমরা নেইমারকে নিয়ে অনেক কথা ইতিমধ্যে হয়ে গেছে যে তিনি ইনজুরি না থাকলে হয়তো বা, মানে ইনজুরিতে একটা এত বড় মাপের একটা ফুটবলার তিনি কেন এত ইনজুরিতে পড়েন আসলে? আসলে হচ্ছে কি, নেইমারের যে ইনজুরিতে পড়া, নিশ্চয়ই বড় প্লেয়াররা কিন্তু সাধারণত এরকম ইনজুরিতে পড়ে। হিস্টোরিক্যালি আমরা যদি দেখি, ম্যারাডোনাও খুব বেশি খেলতে পারি না ওই সময়। আমরা বড় রোনালদো, মানে ব্রাজিলিয়ান রোনালদো ক্যারিয়ার তো আসলে অনেক শর্ট স্প্যান হয়েছে। পরে যেটা হয়েছে এখানেও মেসি এবং রোনালদো ইনজুরিতে এত কম পড়ে এবং তারা নিজেদের ম্যানেজ করে। আমি বলি এই পার্টটা কেউ খেয়াল করে না। এই 20-25 বছর এইভাবে খেলা যায় না। এই সিজনে 50টা ম্যাচ উইদাউট ইনজুরি অ্যাভয়েড করা, ডায়েট চেঞ্জ করা। এই কারণে হচ্ছে কি, বাকিদের নেইমার লেভেলের প্লেয়ার, কারণ এই লেভেলের প্লেয়ারকে অপোনেন্ট অনেক বেশি ফাউল করে, অপোনেন্ট টেকনিক্যালি স্টপ করার চেষ্টা করে, তাদের ফ্রাস্ট্রেশন তৈরি হয়। সেই ফ্রাস্ট্রেশন থেকে ইভেন তারা কখনো নিজেরা কিন্তু ফাউল টাউল করে কার্ডও পান। এরকম অনেক ঘটনা ঘটে এবং সবার ক্ষেত্রেই ঘটেছে। কিন্তু মেসি রোনালদোর কারণে আমাদের কাছে মনে হয় যে নেইমার তো ইনজুরিতে থাকবে, কারণ নেইমারটা একটু বেশি বটে, কিন্তু নেইমারের লেভেলের ফুটবলার যাকে অপোনেন্ট অনেক বেশি ফাউল করে এবং কখনো নেইমার ফাউলটাকে সুযোগ দেওয়ার চেষ্টা করে। একটু আমরা আছে যে অনেকেই বলে সে অ্যাক্টিং করে, এটা কি? না, আমি বলি এই বিষয়টা একদম এত প্লেন এন্ড সিম্পল না। ওই যে বললাম, বাংলাদেশের ট্রল করার জায়গা থেকে বা এই ইকুয়েশনের জায়গা থেকে, বিভক্তির জায়গা থেকে, বিষয়টা এরকম না। প্রথম কথা হচ্ছে যে নেইমারকে তো ফাউল করা হয়। আপনি যদি দেখেন, নেইমার কিন্তু ফাউল করা হয়। ফাউলের পর ওটাকে এক্সাজারেট করার চেষ্টাও তো নেইমার একটা চোখে লাগে। এখন এটা কে করার চেষ্টা করে না? দুই একটা ব্যতিক্রম বাদ দিলে সবাই চেষ্টা করে যাতে অপোনেন্ট কার্ড পায়, ইয়েলো কার্ড হলে রেড কার্ড হয়। কিছু দ্বিমত পোষণ করছেন বা কিছু? ছিলাম যে এই ডাইভ দেওয়ার যে ব্যাপারটা, এটা আসলে সব দলের প্লেয়ারের মধ্যেই মোটামুটি থাকে। হ্যাঁ, কিন্তু নেইমারের ব্যাপারটা কি, ও অনেক বেশি ইন্টিমিডেটিং ফুটবল খেলে, যেটা আপনার ফাউল করা বাদে আটকানোটা খুব কষ্টকর ছিল ওই 15-16 ওই সিজনগুলোতে। যার কারণে ওই টাইমে অনেক বেশি ফাউল হয়েছে। বা প্যারিসের টাইমটাতেও প্যারিসে এত বেশি মানে লা লিগা বা ওই ইউসিএলে যেরকম অনেক বেশি সুন্দর ফুটবলটা আমরা দেখি, এই প্যারিসের মানে এই লিগ ওয়ানে অত বেশি সুন্দর ফুটবল আমরা দেখি না। ওখানে অনেক ছোট ছোট টিম আছে যারা অনেক বেশি হার্ড ট্যাকেলে খেলে। তো সমস্যাগুলো হয়ে গেছে এইরকম জায়গা থেকে। এবং ভাইয়া যেটা বললো যে রোনাল্ডো আর মেসি এত চমৎকারভাবে পুরো ক্যারিয়ারটা ইনজুরিবিহীনভাবে বা ইনজুরি হইলেও এত চমৎকারভাবে ম্যানেজ করে চলেছে যে নেইমার এখন এই যে আজকে মনে হয় 3.5 বছর পরে নেইমার মাঠে, জাতীয় দলের মাঠে। ভাই একমত কিনা আপনি? দেখেন, এই যে 3.5 বছর পরে যখন একজন মাঠে আসছে, তার মানে তো সে আসলে ইনজুরিতে ছিল। অভিনয় করলে কি 3.5 বছর সে অভিনয় করবে? সেটাই, না। হ্যাঁ। ফলে এরকম না বিষয়টা হচ্ছে মেসির কারণে। আরেকটা মজা হচ্ছে, আপনি যদি দেখেন ম্যারাডোনাও কিন্তু ফাউল এক্সাজারেট করতো। আপনারা যদি দেখিস স্পেশালি 90-তে, এত বড় প্লেয়ার দেখেন 90-তে কিন্তু ম্যারাডোনা চান্স নিয়েছে, অনেক ফাউল এক্সাজারেট করেছে, অনেকেই করে। এখন এখানেও ধরেন যে মেসিকে ফাউল করা যায় না। ট্রুলি আপনি দেখবেন যে মেসি ফাউল করা যায় না বিকজ অফ দ্য মানে তার খেলার ধরন, এবং সেইটাকে চান্স নেয় না, সে কিন্তু উঠে পড়ে। বা তার প্যাটার্ন যে হয় কি, মেসি তো ট্রিকারি করে, মেসি তার পেসের উপর এবং কন্ট্রোলের উপর ড্রিবলটা করে, এবং সে দেখুন একে বেঁকে, মানে মেসি খেলাটা কি সাধারণ বুঝবেই না। যেমন আমার বন্ধু দেখে বলতে পারে কি কই কাটায়, দৌড়ায় চলে যায়, ওরা ধরে না কেন বিষয়টা এরকম। মানে কন্ট্রোলটা টপ লেভেলের কন্ট্রোল তো বোঝা যায় না। নেইমার যে তো ট্রিকারি করে, তো ওইটা অপোনেন্টকে হিউমিলেট করার মতো মনে হয় নেইমার বা রোনালদো। ফলে কিন্তু ওদের ফাউল করা ছাড়া কোনো আউট অফ ফাউল করে, মানে রাগের থেকে, ক্ষোভ থেকে, দুঃখ থেকে ফাউল করে। কিন্তু আমার যেটা দুঃখ যে নেইমারটার বিষয় কি, নেইমার কিন্তু মেসির পর যখন আমরা 2012-13 দেখেছিলাম, হি ওয়াজ সো ফ্ললেস। আমার মনে হচ্ছিল ব্রাজিলের রোনালদোর পর মনে হতো এফোর্টলেসলি হি ওয়াজ ডুইং এভরিথিং উইথ সো মাচ এনজয়, একদম ব্রাজিলিয়ান পিওর ট্যালেন্ট। এটাই দুঃখ হচ্ছে আমাদের নেইমারকে। মামুন ভাই, তারপর আফটার অল আজকের ম্যাচে আমরা নিশ্চয়ই নেইমারকে দেখতেও চাই, পাশাপাশি অফকোর্স তিনি আসলে সেই শোতে, সেই পার্টিতে, যে পার্টিতে ইতিমধ্যে বড় বড় স্টার আছেন। সেট কুইজ আমার হাতে আছে আমাদের দর্শকদের জন্য। মেসির যেহেতু জন্মদিন, সেই উপলক্ষে আমাদের এই কুইজটি। মেসির পুরো নাম কি? অপশন এ, বা অপশন লাগবে না, অপশনটা বলে দিই। অপশন এ লিওনেল কুচিত্তিনি আন্দ্রেস মেসি, বি লিওনেল মেসি, সি লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনি। সবার আগে হাত তুলেছেন আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টাইন যিনি জার্সি পরে আছেন তিনি। জার্সির জন্য আমরা কাকে দেব সুযোগ? সবার আগে হাত তুলেছেন উনি। ওকে, তাহলে ওনাকে আমার কাছে মনে হয় সি নাম্বার, আন্দ্রেস মেসি কুচিত্তিনি। ওকে, আপনি বিজয়ী হয়েছেন, আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সোহেব, আপনার কাছে ফিরতেছি। জি, আমি আসলে একটু কথা বলতে চাই, আবার টিটু ভাইয়ের কাছে যেতে চাই। আমরা আরও বেশ কয়েকটা ব্রাজিলের ম্যাচের বাইরে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ আছে, এবং মাত্র 2 রাউন্ডের পরেই এখনই কিন্তু বেশ জমে উঠেছে। আমি যদি বলি যে গোল্ডেন বুটের রেস, 2 ম্যাচে ইতিমধ্যে 5 গোল। আপনার কাছে কি মনে হচ্ছে টিটু ভাই, 1954 সালের জাফতের যে 13 গোলের রেকর্ডটা
শঙ্কার মুখে কিনা এবার? মেন হচ্ছে যে রেকর্ড তো আসলে তৈরি হয় ভাঙার জন্য, আর পরবর্তী ম্যাচগুলি টাফ হবে, গোল করা এত সহজ হবে না। এটা ওয়ার্ল্ড কাপে দেখা যায় যে আর্লি গোলগুলি হয়, এবার বেশি গোল হয়েছে সম্ভবত 48 টিমস, ওটার একটা ব্যাপার। বাট পরবর্তী নকআউট ম্যাচগুলি অনেক টাফ হবে, যে গোল করা এত ইজি হবে না। বাট ইউ নেভার নো, গতবার ফাইনালটা যদি আমরা মনে করি যে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কারা বেশি গোল করেছে। জার্মানি করেছে 9 গোল, কারণ এক ম্যাচে 7 গোল। সো মেইনলি হবে যে যতই ম্যাচ যাবে, গতবার ওয়ার্ল্ড কাপের ফাইনাল যদি 7টা গোল হয়েছে, সো 6 গোল, তারপর টাই ব্রেকার। তো এই জিনিসগুলো হচ্ছে যে আসলে এইভাবে থাকাটাই ভালো, যে আমরা আগের থেকে বলে হবে না, আনপ্রেডিক্টেবল, তাই না? আমরা গোল্ডেন বুটের রেসটা আসলে দেখতে পাচ্ছি। লিওনেল মেসি 5 গোল এবং কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড 4 গোল করে রয়েছেন তারাও, এই দুজন। আপনার কাছে কি মনে হয় লড়াইটা কাদের মধ্যে হতে যাচ্ছে? মানে এই মেসির এটা দেখেন, টিমই তো 5টা গোল করেছে, তো ওই গোল হয়েছে। তো এইটা আবার একদিক দিয়ে কিছুটা অ্যালার্মিং, কারণ হচ্ছে আমার মনে আছে 2010-এ স্পেন চ্যাম্পিয়ন হয় ডিফারেন্ট স্কোরার্স, জি, ফাইনালে গিয়ে ইনিয়েস্তা গোল করেছে। তো একটা টিমের অনেক সোর্স থাকে, যদি গোল স্কোরার থাকে অনেক সোর্স থেকে, মিডফিল্ড থেকে, উইং ব্যাক থেকে, সেন্টার ব্যাক থেকে, ওইটা কিন্তু বরং একটা বেশ অ্যাডভান্টেজ থাকে। বাট তারপরে আমি বলবো যে মেসির পাশাপাশি গোল করার আরও আছে, যেমন আমার মনে হচ্ছে আলভারেজ শুড হ্যাভ স্কোর দ্যাট গোল, যেটা মেসি থার্ড গোলটা করেছে। তো ওই ধরনের ব্যাপারগুলি ইন কাউন্টস আসবে যতই সামনের দিকে আমরা আগাবো। জি, টিটু ভাই, একটু যেটা বলছিলাম যে যতগুলো ম্যাচ কালকে হবে, 12 দল নামছে 6 ম্যাচে, এবং শুধুমাত্র মেক্সিকো ABCD এই 3 গ্রুপ থেকে শুধুমাত্র মেক্সিকো কোয়ালিফাই করেছে, বাকি 11 দল কিন্তু এখন পর্যন্ত তারা অপেক্ষায় আছে। দিস ইজ দ্য মানে আনপ্রেডিক্টেবিলিটি, এবং এটা এক্সাইটমেন্ট, কারা যাবে। এবং আপনারা তো জানেন গ্রুপের থার্ড ম্যাচটা একই টাইমে হবে, যে আরেকটা রেজাল্ট দেখে আমি কি করতে পারবো ওরকম কোনো সুযোগ নাই। তো ওই জিনিসগুলো হচ্ছে যে আমাদেরও একটু কপাল খারাপ থাকবে, যে 2টা ম্যাচ একসাথে দেখা অনেক সময় সম্ভব হয় না, ডিফিকাল্ট হয়ে যাবে এট এ টাইমে যেহেতু হবে। জি, টিটু ভাই, আপনার কাছ থেকে একেবারে বড় করেই বিদায় নিতে হচ্ছে, বড় করেই ধন্যবাদ দিতে হচ্ছে আপনাকে। আমরা আবারও ফিরতে চাই ফ্যান জোনে। ইসরাত, মামুন ভাই, ব্রাজিল এবং স্কটল্যান্ডের ফরমেশন কেমন হতে পারে? পাশাপাশি আরেকটি বিষয়ে জানাবেন, যদি স্কটল্যান্ড শুরু থেকে ডিফেন্সিভ খেলে কেমন হবে খেলা? খেলতেই হবে স্কটল্যান্ডকে, এর ছাড়া কোনো উপায় নেই। তো স্কটল্যান্ড ডিফেন্সিভ ছাড়া কি খেলবে ব্রাজিলের সঙ্গে? মানে ছোট দলগুলো বড় দল, তুলনামূলক বড় দলদের সঙ্গে এইটাই নিয়ম, এইভাবেই খেলে তারা, ডিফেন্স রেখে কাউন্টার অ্যাটাক, ওদেরকে টেনে এনে কাউন্টার অ্যাটাকে বা লং বলে চেষ্টা করে। এবং স্কটল্যান্ড বা ইংলিশ ফুটবলের যে ইংল্যান্ডের যে এই অংশটুকু, মানে নর্থ ইউরোপ, যেটা তাদের খেলাই হচ্ছে লং বল, পাওয়ার ফুটবল, মুভমেন্ট, এটার উপরে ফিজিক্যালিটির ইউজ, টেকনিক্যালি তাই করে, সেটাই তাদের স্ট্রেংথ, সেটাই তারা করবে। এখন ঘটনা হচ্ছে এটাকে ব্রাজিল কীভাবে সামাল দেবে, কারণ ব্রাজিলের একটা প্রবলেম হচ্ছে ইউরোপিয়ান মিড লেভেলের দলগুলোর সঙ্গে ব্রাজিল স্ট্রাগল করেছে। লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপে তারা বিদায় নিয়েছে 2014-তে জার্মানি, তাই না? তারপরে তো ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, মিড লেভেলের দলের সঙ্গে, 2010-এ ছিল নেদারল্যান্ড, মিড বা টপ মিড লেভেলের দলের সঙ্গে। তো সেটা এই একই কারণ, কিন্তু একই কারণ, তারা পারসিস্ট করে যায়, ক্রমাগত ট্রাই করে ব্রাজিলকে ব্লক করে, ব্রাজিলের ক্রিয়েটিভ জায়গাটা স্টপ করে হচ্ছে অপরচুনিটি ক্রিয়েট করার চেষ্টা করে, এবং ওই যে কাউন্টার করে, প্রেসিং থেকে কাউন্টার, এটাই স্কটল্যান্ড তাই করবে। এর বেশি কোনো বিশেষ কোনো সামর্থ্য নেই, সেটা তারা যদি সাকসেসফুল হয়। সময়ের এত স্বল্পতা, আমরা ছোট্ট করে যদি প্রেডিকশনটা জানতে পারি আপনার কাছ থেকে, পাশাপাশি একটুখানি ওনাকে একটু সুযোগ দেব। আজকের প্রেডিকশন হচ্ছে যে দল বেশি গোল করবে তারা জিতবে, দুই দল এটাই তো শেষ প্রেডিকশন। আচ্ছা, আমাদের ওই যে ব্রাজিল সমর্থক, তাকে একটু সুযোগ দিতে চাই। আপনার কাছ থেকে জানতে চাই, একজন সমর্থক হিসেবে কয়টা গোল হবে? আজকে সম্ভবত ব্রাজিল 2-0-তে জিতবে। নেইমার কোনো গোল করতে পারবে কিনা? নেইমার, আশা করি নেইমার গোল করবে, বাট আমি মানে পার্সোনালি চাচ্ছি হচ্ছে ভিনিয়ার, ব্রাজিল অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা, দর্শকদের কাছ থেকে এমনটাই প্রত্যাশার কথাই শুনছিলাম আমরা। অবশ্যই ইসরাত, এবং ব্রাজিল যদি জিতেও যায়, তাদের পথটা কিন্তু বেশ কঠিন, বেশ শক্তিশালী। সবাইকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং এরই মধ্য দিয়ে বিদায় নিতে হচ্ছে আইগেস ইউনাইটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে থাকার জন্য।